আপনার সামনে দাঁড়া হয়ে আছি, যদি ধরেন নুরানি পদ্ধতি যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো আল্লাহ বলে যায় কি হতো। তো কাজে ওনাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই, কিন্তু পদ্ধতিটা আপগ্রেড হতে পারে নাকি, তো শুধু অতটুকু আপনার অ্যাটেনশনে রাখা, একটু ভেবে দেখেন। তাহলে ধরেন প্রচলিত যে কোনো পদ্ধতিতে আপনি বর্ণ শিখবেন, সাধারণত ওই গবেষণাটা মাখরাজ ভিত্তিক। মাখরাজ ভিত্তিক মানে আমি একটা বর্ণ বললাম, তুমি দেখো এটা উচ্চারণের স্থান কোনটা, মানে কোথা থেকে সে উচ্চারণ হইল, এই কনসেপ্টের উপর আমি বলছি এটা তো ঠিক আছে। আপনার ভাইয়ের গবেষণা হলো যে হযরত আপনি উচ্চারণের স্থান ভিত্তিক তো আছে। আমার গবেষণাটা শুনেন, যে একজন ন্যাংটা বাচ্চা বুঝতে পারবে যে বাবু তোমার কাছে উচ্চারণটা কেমন শোনায়, মানে কান কেমন শোনে, শুধু এটার উপরে করবে, ঠিক আছে না? কনসেপ্টটা কি, তোমার কানে কি শোনে শুধু এটা শুনবা, আর কিছু লাগবে না। তাহলে এখন কানে কি শুনে, চলেন তাহলে শুরু করি। যে আমি এই বর্ণগুলোকে শুধু একটা ছড়ার মতো করে নিব, ছড়া, একটা রাইম, একই মতো ছড়া বাংলাও হবে, আরবিও, ইংরেজিও হবে। তো আরবিটা দিয়ে শুরু, ওকে? এই ছড়া আপনি শুনবেন এবং শুনে বলবেন কোন বর্ণগুলো আপনার কাছে অ, যে মুখ উপরে নিচে গিয়েছে এরকম শোনাচ্ছে, এরকম মতো মনে হয়েছে। বুঝতে পেরেছি না? শুরু, ঠিক আছে? আপনি কিন্তু আঙ্গুলটা রেডি রাখবেন, আমি শুধু ছড়াটা বলবো, আপনার আঙ্গুলের পড়াটা গুনবেন যে কয়টা বর্ণ পাইলেন যেটা উচ্চারণ করতে আমার মুখটা উপরে নিচে গিয়েছে, অ এরকম হয়েছে, ঠিক আছে না? ভেরি গুড, অলরাইট, শুরু করুন। আলিফ বা তা দা জিম হা খ, ছোট কেন, দাল দাল র জা, সিন শিন স, দ, ত, জ, আইন, গয়, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়া। কটা পেয়েছেন আপনারা? ভেরি গুড, পারফেক্ট। তাহলে আপনাকে কিন্তু প্রতি পদে পদে আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আমি বলেছি কি যে ন্যাংরা বাচ্চা, এমনকি দাদা 80 বছর নিরক্ষর, ঠিক আছে না, সেটা বুঝতে পারবে কিনা বলেন যে অ আমার মুখ উপরে নিচে গিয়েছে, তুমি শুধু এটা বলবা, আমি বলবো, পারছো না? তাহলে এই যে 29টা বর্ণের মধ্যে যে বর্ণগুলোর উচ্চারণ আপনার কাছে অ মনে হয়েছে, এগুলো হলো অবর্ণ। কি বর্ণ? অবর্ণ। বাকি যেগুলো 29 বিয়োগ 8 কত হলো? 21টা। এটা হলো আবর্ণ, মানে মুখ পাশাপাশি গিয়েছে। ওইটা প্রথম বলি নাই, কারণ প্রথম অ আলাদা করেন, যেহেতু ওইটা মাত্র 8টা, বাকিগুলো আ। এই যে দেখেন, এই দেখেন আলিফ, মুখ কোথায় আসলো? পাশাপাশি, দেখেন বা। আবার বলছি কিন্তু, এই দেখেন তা, হলো? ভেরি গুড। দেখছেন অ আর আ, মজা বুঝছেন? তাহলে আপনি দেখবেন বাঙালি, এই যে আপনার ভাষার প্রথম বর্ণ কি অ আর আ। আমি এবার আরবি শিখতেছি কি এর মধ্যে ফেলে দিলাম, দিলাম কিনা বলেন? দুইটা ভাগ করে ফেললাম, অ আর আ। এখন তামসা শুনবেন, শুধু এই ভাগ করাতে আরো কত মজা হয়েছে যে, এবার শুনেন তামসা। তামসাটা হলো এই বর্ণ শেখা হয়ে গিয়েছে, আমি ওইখানে আর বেশি ইয়া দিচ্ছি না, কারণ আমি আলেম ওলামার সামনে কথা বলছি। এটি আপনি একবারের জায়গায় 10 বার কেন 100 বার বলবেন, আপনার স্টুডেন্টদের করবে। আমার শুধু পয়েন্ট হলো এখানে গবেষণা পার্থক্যটা আপনাকে বলা, তাই না? আচ্ছা, এবার আসুন, শুধু অ এবং আ ভাগ করাতে কি মজা হয়েছে? মজাটা হলো এই যে বর্ণ আমি চিনে ফেললাম, এবার
এই 29টা বর্ণ যদি আপনি তুলনা করেন বাংলার সাথে, এই 29টা বর্ণ হলো বাংলায় যেন ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ ও। ওইটাও কিন্তু একই ছড়া, ছড়াটা বলে দিব, দেখেন একই সুর ক খ গ ঘ ও। বাকিটা বলে ফেলুন, পারবে না? চ ছ জ ঝ য়, একই ছড়া কিনা? হ্যাঁ, বাকি আর গেলাম না। কথা ছিল কি, একই ছকে সকল ভাষার শিক্ষা, মানে একই কনসেপ্টে সব ভাষা শিখে ফেলো। এই যে আরবিটা বুঝছেন, বাংলাটা কিন্তু শুরু, বাকিটা শেষ করি। অলরাইট, ভেরি গুড। এইবার বাংলাতে যেমন ধরুন ক, ক আর স্বরবর্ণ আছে কি অ আ ই ই উ উ রি, একই ছড়া, বাকিটা শেষ করলাম। বুঝে আসছে না? এইবার বলেন তো দেখি, এই গুণগুলো কিন্তু আমরা কখনো খেয়াল করি না। বলেন তো স্বরবর্ণ আর ব্যঞ্জনের মধ্যে কাজটা কি আপনার? আসলে স্বরবর্ণ হইল, ব্যঞ্জন হইল মৌলিক জিনিসটা, আর স্বরবর্ণ দিয়ে এটা যেন গুণ হয়ে গেল অনেকটা। যেমন ক অ, ক ক আ, ক ই কি, বুঝছি না? ক দিয়ে এই যে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে বিভিন্ন কিছু যোগ করে অসংখ্য আওয়াজ হয়ে গেল, হইল না? এটা হলো স্বরবর্ণের একটা উদ্দেশ্য, বুঝছি কিনা? যা আমরা যারা অঙ্ক করছি এই লাইনে, ওই পারমুটেশন কম্বিনেশন ছিল না, মনে আছে কিনা? বাংলাতে যেটাকে বলে বিন্যাস সমাবেশ, হ্যাঁ, ওই কনসেপ্ট। তাহলে আরবিতে ওই যে বাংলার সাথে মিল করে আরবিতেও আছে। আরবির স্বরবর্ণ হলো শুধু জবর অর্থাৎ ফাতহা। আপনি যদি আরবি ভাষী হন, আমি যখন আমেরিকায় গিয়েছি, যে দেখি কি এখানে যেটা ডিম সেটাই বদা, যেটা বদা সেটাই আন্ডা, যেটা আন্ডা সেটাই মামলেট, যেটা মামলেট সেটাই ফোর্স, ঠিক না? মিনিং আমরা তো এখানে বলছি জবর জের পেশ, ওইখানে যে কেউ জবর জের পেশ বলেন, আরে বিপদ। তারপর শুনি কি ফাতহা কাসরা আর দাম্মা, আচ্ছা ও তাহলে বুঝছি, ডিম আর বদা। আমার কুমিল্লার মানুষ কিন্তু বদা বলে, কেউ কুমিল্লার মানুষ আছে নাকি এই অঞ্চলে এখানে? তো বদা, ঠিক আছে না? ও ফাইন, ভেরি গুড। তাহলে কি হলো? আচ্ছা, তাহলে কি জবর মানে হলো আ, জের মানে হলো ই, পেশ মানে হলো ও। মজাটা হলো আরবিতে শুধু স্বরবর্ণ, বাংলায় যে স্বরবর্ণ এর সমতুল্য আরবিতে যে স্বরবর্ণ মাত্র 3টা। আর বাকি আপনি বলবেন হজরত তাহলে 2 জবর 2 জের 2 পেশ, এগুলো কি অন্যায় করলো? আরে হজরত এটা তো ওইটারই ভাই, 2 জবর হইলে আর সাথে 9 যোগ দিয়ে দিবেন, কিন্তু মূল কি দেরি, ঠিক কি না? এইবার যদি আমি এই জবরগুলা দেই, জবরটা দেই আমার অবর্ণের উপরে, এই যে দেখেন আমি এর সুবিধার জন্য এই যে ক্যালেন্ডার লিখে নিয়েছি, বুঝতেই পারছেন ওই লালগুলা যেগুলা এগুলো কি অবর্ণ, বাকিগুলো কি আবর্ণ, ঠিক আছে না? এবার আপনি জবর দেন, জবর যদি দেন উদাহরণস্বরূপ অবর্ণের উপরে খ, জবর খ, হ্যাঁ খ। জীবনেও যেগুলো অবর্ণ পেয়েছেন আমার কৌশলে, এই অবর্ণগুলার জীবনে কখনোই আওয়াজ আপনি শুনবেন না। মজা দেখছেন? কিন্তু বাংলাতে কিন্তু ভিন্ন ছিল, ক অ আছে, ক আ আছে, ক কা আছে না? কিন্তু আরবিতে শুধু যেগুলো অবর্ণ জবর দেন শুধুমাত্র অ আওয়াজ, জীবনে কখনোই আ আওয়াজ হবে না। যদি হয় আপনি নিশ্চিত জানেন এটা ভুল হয়েছে। জীবনে হয়তো এই কথাটা আপনি খেয়াল করেন না, আমি জীবনে খেয়াল করি যতদিন না আমার মতে এই কৌশলগুলো এসেছে। ঠিক আছে, জবর অর্থাৎ আ আপনি যে কোনো আবর্ণের উপরে দেন, ধরুন বা, বা জবর বা, এই বা বর্ণের জীবনে কখনো আওয়াজ শুনবেন না। দেখেছেন কি মজা? আমি এখনো পর্যন্ত একটাও নতুন কথা বলিনি। যে ন্যাংটা বাচ্চা বসছে আমার সামনে আলিফ তাসা শিখতে, অথবা যে 80 বছর দাদা যান বসেছেন নিরক্ষর, কোনো অসুবিধা নেই, ঠিক না হজরত? ভেরি গুড, আলহামদুলিল্লাহ। এই যে মজা। এইবার দেখেন
আমি শুধু এই কনসেপ্ট থেকেই যে বর্ণ শিখে ফেললাম, যে ভুল ত্রুটিও ধরে ফেললাম, এই যে কত বড় একটা গুণ পেয়ে গেলাম, ঠিক কিনা? এবার আমি আপনাকে শুধু এতটুকু থেকে বলবো, শুধু এই 2 মিনিট আপনি আমার কথা শুনেছেন, এখন আপনি আমার প্রচলিত জীবনে আমরা কত রকম ভুল করি এটা আপনি বুঝতে পারবেন। মিনিং দেখেন তো, আমার নাম কি বলেন তো? মোহাম্মদ আনিসুর রহমান। কি মোহাম্মদ? বাংলাদেশে তথা সারা দুনিয়া কোন মুসলিম যদি ছেলে হয় অনেকের নামের শুরুতেই মোহাম্মদ থাকে, ঠিক না? ওকে, তো বলেন তো এই নামের মধ্যে কয়টা ভুল আছে? যখন আমরা বাংলাতে লিখলাম আমার নামটা কিন্তু আমি ঠিক ঠিক এভাবে লিখি, তাই না? মোহাম্মদ না। এখন হযরত কেউ যদি একটু, কারণ ক্লাসটাকে আমার তো একটু প্রাণবন্ত করা লাগবে, কেউ যদি বলেন যে বানানটার মধ্যে কয়টা ভুল হইছে? মো এ কি ছিল আসলে? মিম পেশ। পেশ আর বাংলা এটা সমতুল্য কি হযরত? ও না, আর ও ভিন্ন জিনিস। তো আমি যেহেতু আমার ভাষায় যেহেতু মিম পেশ মু আছে, তাহলে আমি মু বলতে যাবো কোন দুঃখে? দরকার নাই, যদি না থাকতো তাহলে একটা কথা হইতো। এটা একটা ভুল হয়েছে। তারপরে মোহাম্মদ দেখেছেন, মদ মিম, মিমটা কি বর্ণ হযরত? তাহলে বলেন তো মিমের কখনো অ আওয়াজ পাইবেন? তাহলে এখানে যে লিখছেন বুঝেছি না, দেখেছেন? শুদ্ধটা কি হইতো? মুহাম্মদ। এখন আপনি হায়ের কথা বলবেন, আমি বলবো হযরত ওইটা আমার ভাষায় নাই, এখন আমি ওইটা হা দিয়ে হ দিয়ে লিখলাম। হা এর প্রতি বর্ণ বাংলাতে নাই, ছোট হা যেটা ওইটা আছে, ঠিক না? তাহলে অন্তত দুটো ভুল হয়েছে, হয়েছে না বলেন? হ্যাঁ, এবার আসুন, যেহেতু আমার সবাই কোরআন, প্রত্যেক কোরআনে আপনি কোরআন বানানটা বাংলাতে এভাবে লিখবেন, কোরআন দেখবেন না? বলেন তো কি কি ভুল? যে কিভাবে ক পেশ, তাহলে কি হবে? কোরআন, ঠিক আছে না? হ্যাঁ, দেখছেন? এবার আসেন, ধরেন এই যে আমাদের সবার নাম, কত মানুষের নাম এখানে হয়তো উপস্থিত থাকবে। আব্দুল খালিক, কেউ আছেন এখানে বা চিনেন এমন কাউকে? খালিক সাহেব, হ্যাঁ চিনেন তো? বলেন তো আপনার ওই ভাই বা কাকা তার নামে কি ভুল যে আছে? যে খালিক সাহেব, কি হযরত? বলেন তো খা হবে, খ লেখ, লাম জের, এ আসলে কোথায়? আরবি ভাষায় এ বলে কোনো আওয়াজই নেই। আরবি ভাষায় বলেন না এ বলে কোনো আওয়াজই নাই, তাহলে এটা কি হবে? ঠিক আছে না হযরত? ঠিক আছে, তো পার্থক্যটা খেয়াল করো প্লিজ। আমি কিন্তু যদি আমি বাচ্চাদের পড়ানোর কথা তাহলে এটাকে একটু ভিন্নভাবে বলবো, কিন্তু যখন আলেম ওলামাদের সামনে বলছি আমি উদ্দেশ্যে গবেষণার পার্থক্যটা খেয়াল করবো প্লিজ। আমি বাকি অংশে না যে এইখান থেকে চিন্তার জিনিসটা বলবো হযরত। আপনি যখন আমাকে পড়িয়েছেন, এই যে আলিফ বা তাসা শিখতে গিয়েছি, আমার সাধারণত পরিচয় হয় কি 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা, ঠিক আছে না? এটা তো পুরো ঠিক আছে। আমি তো মানে প্লিজ আমাকে এইভাবে বলে না যে ভদ্রলোক ইঞ্জিনিয়ার সাহেব আসছেন আমরা নাকি আলেম ওলামারা ভুল করতেছি এটা বলার জন্য। আমি বললাম নাউজুবিল্লাহ, এটা আমি কখন বলেছি? এটা আমি বলি নাই। কি হযরত বুঝাতে পেরেছি কিনা? প্লিজ আমাকে মেহেরবানি করে যদি আপনি এই ইয়াতে ফেলে দেন তাহলে আর কষ্টের সীমা পরিসীমা থাকবে না। এটা আমি বলি না, আমি বলেছি যে আলেম ওলামাদের মেহনতের কারণে ওই ন্যাংটাকালীন যে মক্তবে গিয়েছি সেই জন্য কিন্তু এখনো অন্তত জন্মসূত্রে যে মুসলিম এই নামটা টিকে আছে। তারপর যখন বুঝা সূত্রে এসেছি আলহামদুলিল্লাহ। আর শুধু খেয়াল করেন, আপনি যখন মাখরাজ অনুযায়ী বলেন যে ঠিক আছে, কিন্তু দেখেন এটা পড়াতে তেমন কোনো উপকার আসে না। বিগিনার যে ওই ন্যাংটা বাচ্চা যে গিয়েছে বা নিরক্ষর যে দাদা গিয়েছে তার জন্য যে গবেষণার ক্ষেত্রে দরকার আছে।
শুধু আলিফ বা তা তা এক একটা বর্ণ তার সিফত কি অন্যান্য বিষয় কি এটা এক একটা বর্ণের বিষয়ে পিএইচডি হইতে পারে হয় না হুজুর খেয়াল করি এটা আপনার উচ্চতর পড়ার ক্ষেত্রে ওই জিনিসগুলো ঠিক আছে কিন্তু আমি যখন শুধু বর্ণটা শিখতে গিয়েছি তখন আমার দৃষ্টিতে আপনি তুলনা করে দেখতে পারেন আপনি যখন এভাবে বলেছেন 17টা মাখরাজ তাই না হুজুর 29টা বর্ণ 17টা মাখরাজ আমি শুধু খুব বিনয়ের সাথে আপনাকে একটু প্রশ্ন রাখবো আমি যে ন্যাংটা বাচ্চা শিখতে গিয়েছি সে যখন শুনলো 1 নম্বর মাখরাজ বলকের শুরু হইতে হামজা হা দেখেন তার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে এই ইয়াটা থেকে সে বলতে পারে এমনকি যদি শিখতে যদি যায় ধরেন কবি কাজী নজরুল ওনার মতো যিনি বাংলা ভাষায় সেরকম দিগ্বিজয়ী একজন সাহিত্যিক তাই না কিংবা আইনস্টাইনের মতো বড় বিজ্ঞানী যদি আইনস্টাইনের মতো বড় বিজ্ঞানী বড় গণিতবিদও হয় উনি কিন্তু প্রশ্ন করবেন হযরত 29টা বর্ণ শিখতে এই যে 17টা মাখরাজ এবং এগুলোর নাম্বার অনুযায়ী ক্রম অনুযায়ী মুখস্থ করা লাগবে এটা আমার জন্য বেশ কঠিন না কারণ পরীক্ষায় কিন্তু আসবে যে 9 নম্বর মাখরাজটি লিখো আসবে না হযরত এটা বেশ কঠিন না বলেন অসম্ভব না কিন্তু কঠিন না এটা আমার জন্য বেশ কঠিন যে বিজ্ঞানী গণিত বিষয়েও বলবে আচ্ছা আপনি বলছেন যে 1 নম্বর মাখরাজ যে মাখরাজ শব্দটা আসছে যিনি কবি কাজী নজরুল উনিও বলবেন হযরত আমি বাংলা ভাষার শব্দ নিয়ে খেলি এটাই আমার কাজ না শব্দ নিয়ে খেলা করা কিন্তু আমি এখনো বুঝতে পারি নাই যে মাখরাজ এই শব্দটার মানে কি আমি বুঝাতে পারছি কিনা হযরত একটু খেয়াল করুন কারণ আমি যখন আলেম ওলামাদের সাথে কথা বলছি তখন এই তুলনাটা নিয়ে আলাপ করাটা আমার বেশি উদ্দেশ্য পরে লেসন পরে ঠিক না যে মাখরাজ এই শব্দটা কিন্তু কবি কাজী নজরুল ওনার কাছে নতুন হবে তখন আপনি এটার মানে কি সেটা সংজ্ঞা দিতে পারেন হয়তো দিবেন তাই না কঠিন হলো না তুলনামূলক ভাবে কঠিন হলো না তারপর কি বলছেন বলেন 1 নম্বর মাখরাজ বলকের শুরু হইতে বলক ধরেন আপনার কাছে শিখতে এসছে আলিফ বা তা সা যিনি একজন বড় সার্জন যিনি ধরেন আপনার হৃৎপিণ্ড খারাপ হলে আরেকজনের হৃৎপিণ্ড এনে আপনার মধ্যে লাগিয়ে দেয় আপনি সুস্থ সবল হয়ে যান আছে না এখন বর্তমান জমানায় হযরত বিজ্ঞান ওই জায়গায় গিয়েছে না বলেন গিয়েছে তাহলে উনি মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ খুব চমৎকার ভাবে চিনেন পূর্ণাঙ্গ ভাবে চিনেন না উনিও কিন্তু বলবেন যে বলক এই কথাটা বা এই অঙ্গটা যে কোনটা আমি এখনো জানি তাই না হুজুর তখন আপনি এটা জানাবেন যে বলক কোনটা এই যে ধরতে এরকম কিছু একটা বলবেন আমি বলছি যে 1 নম্বর মাখরাজ বলকের শুরু হইতে হামজা হা এই যে মাখরাজের যে কথাটা বলেছেন উচ্চারণের স্থান এটা আমার দৃষ্টিতে এই পর্যায়ে যে বর্ণ শিখতে গিয়েছে তার কোনো উপকার আসে নাই বলেই চলে